চলমান বিশ্বে প্রায় প্রতিদিনই ঘটছে নতুন কোনো ঘটনা। সপ্তাহের বাছাইকৃত সংবাদগুলো নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশ্লেষক হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস। আপনাদের দুজনকেও স্বাগত। আলোচনার শুরুতে আমরা আগে একটু দেখে নিতে চাই কী ঘটছে বিশ্বে। বাংলাদেশ এখন ক্ষোভে উত্তাল। সাম্প্রতিক সময়ে ধর্ষণ সহ নারী ও কন্যা শিশুদের উপর সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি বেসরকারি অন্তত 11টি বিশ্ববিদ্যালয় এইসব কর্মসূচিতে হাজারো শিক্ষক শিক্ষার্থী অংশ নেন। দাবি করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। ঘটনার সূত্রপাত মাগুরার 8 বছরের এক শিশু ধর্ষণের ঘটনায়। মধ্যপ্রাচ্যে সম্প্রতি আসাদ সরকারের পতনের পর আরেক কঠিন পরিস্থিতির মুখোমুখি এখন সিরিয়া। সিরিয়ার নতুন শাসক আল শারার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের যোদ্ধাদের সংঘর্ষে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 745 জনই বেসামরিক নাগরিক, 125 জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 148 জন আসাদের অনুগত যোদ্ধা। বর্তমান পরিস্থিতি হলো ঘরে ঘরে ঢুকে যাকে সামনে পাচ্ছেন তাকে হত্যা করছে অস্ত্রধারীরা। সব মিলে একেবারে অরাজক পরিস্থিতি দেশটিতে। অন্যদিকে এরই মধ্যে নতুন নেতা খুঁজে পেয়েছে আমেরিকার প্রতিবেশী দেশ কানাডার লিবারেল পার্টি। দেশটির জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিবর্তে আগামী দিনে নেতৃত্ব দেবেন মার্ক কার্নে। যদিও তার সামনে বড় চ্যালেঞ্জ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়ন। তবে তিনি পার্টির কনভেনশনে আজ বলেছেন, নতুন হুমকি নতুন ধারণার জন্ম দেয়। স্পষ্ট করে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কানাডার পরিবার, কর্মী এবং ব্যবসাকে আক্রমণ করছেন, কিন্তু কোনোভাবেই তাকে সফল হতে দেয়া হবে না। আলোচনা থাকবে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্কের বিষয়গুলো। আমরা সরাসরি আলোচনা যেতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই শুরুতে যে বিষয়টি, অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই এই কারণে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মনে হচ্ছে অনেকটুকুই নিয়ন্ত্রণহীন, অর্থাৎ আইন শৃঙ্খলার এত বেশি অবনতি হচ্ছে, ঘরে বাইরে ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে নানা গোষ্ঠীর উত্থান হচ্ছে এবং তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এবং সবশেষ যেটি খুবই নির্মম ঘটনা যুক্ত হয়েছে 8 বছরের এক শিশুকে ধর্ষণের মতো ঘটনা, সেটি নিয়ে উত্তাল এখন বাংলাদেশ। সব কিছু মিলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা আমেরিকায় আছেন বাংলাদেশিরা, তারা নিজেরা অনেকেই শঙ্কিত, অনেকেই উদ্বিগ্ন। আপনার পর্যবেক্ষণ শুনবো যে বাংলাদেশ আসলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নাকি তৃতীয় কোনো পক্ষ এই সুযোগটা নিচ্ছে? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের যে পরিস্থিতি গত কয়েক মাসে, প্রথম দিকে তো আগের সরকার উৎখাত হওয়ার পরে পুলিশের উপর আক্রমণ হয়েছে এবং পুলিশ আক্রান্ত না হওয়ার পরও অনেকে ভয় হয়তো পালিয়ে গেছে। তো অনেক পুলিশ পালিয়ে গেছে, অনেক পুলিশ আক্রান্ত হয়েছে, হাজার হাজার পুলিশ নিহত হয়েছে বলে কতগুলো তথ্য জানা গেছে। তো এই সমস্ত কারণে পুলিশ পরবর্তীতে সরকার চেষ্টা করেছে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের জন্য। আগের পুলিশ যারা যারা ফিরে এসছে বা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, সেটা নতুন পুলিশ রিক্রুট করা হয়েছে। কিছু আপনার আনসারের লোককে পুলিশ বাহিনীতে প্রেরণ করা হয়েছে, এটি একটি। আর একটা হচ্ছে মিলিটারিকে সাময়িকভাবে পুলিশের কাজকর্ম করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলার কাজ। সব মিলে এই সরকার চেষ্টা করছেন, বর্তমান সরকার ইউনূস সরকার, পরিস্থিতি উন্নত, কিন্তু তারা সামাল দিতে পারছেন না বা অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে পুলিশ বাহিনী, বিপুল সংখ্যক পুলিশ নিহত হওয়ার একটা ঘটনা আছে। পুলিশ বাহিনী আগের সরকারের অনুগত বলে তাদের বিরুদ্ধে অভিযোগ, যে ফলে যারা ফিরে এসছে তারাও অনেকে ভয়, খুব ইনিশিয়েটিভ নিয়ে উদ্যোগ নিয়ে কাজকর্ম করছে না। এই সমস্ত ব্যাপার আছে। জনসাধারণের ভিতরে গেলে তাদের উপর বিরাগভাজন লোক, বিরূপ লোক, তাদের হামলা শিকার হওয়ার আশঙ্কা থাকে। এগুলা সব মিলে একটা দিক। আরেকটা হচ্ছে যে এই সরকারের আমলে যে ছাত্ররা বা অভ্যুত্থানকারীরা সরকার, আগের সরকারকে ফেলে দিয়েছে, তাদের ভিতরে অনেক টানাপোড়েন আছে। তাদের ভিতরে নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব একটা দিক, অন্যদিকে আবার
মানে বিএনপি চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে, জামাত বলছে যে না অত তড়িঘড়ি করার কারণ নাই। এই যে টানাপোড়েন, অভ্যন্তরীণ টানাপোড়েন এই শক্তিগুলোর মধ্যে, অভ্যুত্থানকারীদের বিভিন্ন পক্ষের মধ্যে নতুন ছাত্র সংগঠন যেটা করেছে সেটার ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, সেটা আবার নতুন যে রাজনৈতিক পার্টি করেছে নাগরিক পার্টি, সেটার অন্তর্দ্বন্দ্ব, সবকিছু মিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সরকার সিরিয়ার কথা যেটা বললেন সেটার সাথে কিছুটা আমরা পরে আলোচনা করলে কিছু মানে উল্লেখ করতে পারবো, সাজুজ্য আছে। এটা আরেকটা হচ্ছে যে এই সরকারের পক্ষ থেকে, সরকারের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বেশ কয়েকজন দায়িত্বশীল লোক ইতিমধ্যে বলেছেন পলাতক আওয়ামী লীগ এই সমস্ত ঘটনার পেছনে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পিছনে দায়ী। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পিছনে বা ওভারঅল পলিটিক্যাল পরিস্থিতি নিজের অনুকূলে নেওয়ার জন্য আওয়ামী লীগ চেষ্টা করবে না, এটা তো কেউ আশা করবে না, ধারণা করবে না, সেটা একদিক। কিন্তু ওই মাগুরা ধর্ষণ বা অন্য জায়গায় যে ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে ডাকাতরা চোররা মানে মানে এগুলা করছে, চাঁদাবাজি, এগুলা মানে জামাতে এটা পলিটিক্যাল কারণ, এগুলা ওদের উপরে দোষ চাপিয়ে নিজেদের দায়িত্ব ওদের উপরে হস্তান্তর করার চেষ্টা হচ্ছে। তো ওভারঅল এটা দুঃখজনক যে এই ফেজে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে। কিন্তু এই জন্য একেবারে এই সরকারের ইনিশিয়েটিভ নেই আমি বলবো না, এই সরকারের যথার্থতা সম্পর্কে এটার এই অভ্যুত্থানের পেছনে বিভিন্ন শক্তির হাত ইত্যাদি অনেক প্রশ্ন আছে। সেটা বাদ দিয়ে সরকারের নিজের দুর্বলতার কারণে বা কোনো উদ্যোগ নাই বলে এটা ঘটছে তা না, তারা ম্যানেজ করতে পারছে না, হিমশিম খেতে পারছে, এইটা হচ্ছে কথা। তাদের এক্ষেত্রে মানে অকর্মণ্যতা আমি বলবো না, তাদের অক্ষমতা আছে কিনা আমি জানি না। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী একজন মেজর জেনারেল তিনি রিজাইন করলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারনাইট উন্নতি হবে তা না, এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব ইত্যাদির কারণ কিছুটা আছে। ওটা হচ্ছে কি আমার ধারণা যে এই পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর খুব কঠোর উপস্থিতি, খুব মানে সরব উপস্থিতি না দেখার কারণে অনেক মানে দুর্বৃত্ত সুযোগ নিয়ে অপরাধ ঘটাচ্ছে, এইটি একটি দিক। কিন্তু এই যে মানে ইনডিসক্রিমিনেট যে ধর্ষণ ইত্যাদির ঘটনা ঘটে, এটা দুঃখজনকভাবে এই মুহূর্তে বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে। আমি নিশ্চয়ই আমিও এই প্রতিবাদের পক্ষে সমর্থন করি, প্রতিবাদ হওয়া উচিত, সরকার কঠোর অবস্থান হয়। আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে পুরো সাউথ এশিয়াতে ধর্ষণ একটা মহামারীর আকার ধারণ করছে, ধর্ষণ। এবং এই সাউথ এশিয়ার তিনটি প্রধান দেশই সাউথ এশিয়ার নিজেদেরকে অতি ধার্মিক মনে করে। এই তথাকথিত ধার্মিক সমাজগুলো, ধার্মিক মানে সামথিং ইজ রং ইন দেয়ার সো কল্ড রিলিজিওসিটি, ধর্মপ্রাণ, ধর্মবিরোধিতা সম্পর্কে। ফলে ওভারঅল মানে এই যে ঘটনাটার কথা বললেন মাগুরার, তো পরিবারের লোকই তাকে ধর্ষণ করতে। এই আর কি আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ। হাসান সাহেবের বক্তব্য শুনবো আমি। হাসান ফেরদৌস ভাই, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে বিষয়টি দুঃখজনক, আপনার আমার আলোচনার জায়গা থেকে আমরা দুঃখ প্রকাশ করতে পারি, প্রতিবাদ জানাতে পারি, ক্ষোভ জানাতে পারি, কিন্তু সরকারের জায়গা থেকে দুঃখজনক বলে বসে থাকার কোনো সুযোগ নেই। অপরাধ আমেরিকাতে হয়, কিন্তু আস্থার কথা হলো যে অপরাধীরা শাস্তি পান, তারা ধরা পড়েন। বাংলাদেশে যেটি হচ্ছে বিচ্ছিন্নভাবে হচ্ছে, যার যেমন খুশি তেমন আইন হাতে তুলে নিচ্ছেন। তথ্য উপদেষ্টা অবশেষে বললেন যে মব জাস্টিস করা যাবে না, এগুলোকে আমরা সামাল দেব, এগুলোকে ট্যাকল দেব। কিন্তু মূল বিষয়টি হলো সরকার তো বলেছিল একেবারে দায়িত্ব নেওয়ার প্রথম দিন আইন শৃঙ্খলা 1 নম্বর প্রায়োরিটি। 1 নম্বর জায়গায় যদি কেউ ব্যর্থ হয় তখন তো আসলে এই 6 মাস পর এসে তাদের কাছ থেকে ভালো কিছু কিংবা তাদের সাফল্য আমরা কিভাবে বিবেচনা করব? ধন্যবাদ মাহমুদুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। দেখে ভালো লাগছে, বহুদিন পর দেখা। আমি জুয়েল আপনাকে প্রশ্ন করছি, যদি বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটে এতে কার লাভ? এতে লাভটা কার? মাহমুদুল্লাহ সাহেব প্রথম বক্তব্য শুনলে মনে হয় যে নাজিব এই সরকার অলক্ষ্যে
সরকার ব্যর্থ হয়েছে এবং অলক্ষ্যে মেবি এনকারেজও করছে বিশৃঙ্খলা। প্রথম বক্তব্য মনে হয়, পরে উনি ভিন্ন কথা বলেছেন। বিশৃঙ্খলা হলে লাভ টাকা তাদের যারা ক্ষমতা হারিয়েছে এবং যারা ক্ষমতায় ফিরে আসার চেষ্টা রত। সরকার তো আর নিজের জন্য নিজের বিশৃঙ্খলা ডেকে আনবে না, কারণ তাতে তার সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। ফলে সরকারের উপরে দোষ চাপানো যাবে না। দোষ চাপানো যাবে কোথায়? সরকারের ক্যাপাসিটি। মজুর ভাই ঠিকই বলেছেন, এই সরকারের মধ্যে অনেক লিমিটেশন আছে। একটা লিমিটেশন কি? এটি একটু অতি দুর্বল ম্যান্ডেটবিহীন সরকার, ডিসাইসিভ অ্যাকশন নেওয়ার ক্ষমতা এদের নেই, এটা একটা ব্যাপার। যারা ক্ষমতায় আছে তারা প্রায় কেউই প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন নয়। এটা একটা এনজিও সরকার, এদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা বোকামি। থার্ড এলিমেন্ট হচ্ছে এটা একটা নাজুক অবস্থায় আছে। দেশে বিদেশে ঘরে বাইরে এদের শত্রু, এদের অর্থনীতি নিয়ে মোকাবিলা করতে হচ্ছে, আইন শৃঙ্খলা মোকাবিলা করতে হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মোকাবিলা করতে হচ্ছে, এবং সব দিক থেকে এই সরকারকে খাটো করার, সরকারকে কর্নার করার একটা চক্রান্ত আছে। এই চক্রান্তের সঙ্গে জড়িত দেশের ভেতরে যারা ক্ষমতা হারিয়েছে, আমি এটাকে বলি 24-এর পরাজিত শক্তি, এবং বিদেশেও আমরা বিদেশে দেখতে পাচ্ছি যে কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তারা ট্রাম্পের কাছে আবদার করছে, তারা তুলসী গ্যাবার্ডের কাছে আবদার করছে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আরোপ করো। তার মানে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাক্টিভ ষড়যন্ত্র হচ্ছে দেশের ভেতরেও দেশের বাইরে। এটা হলো মূল কারণ। সেকেন্ড একটা ধর্ষণ। তোমাকে আমি একটা স্ট্যাটিস, আইন সালিশ কেন্দ্র আছে বাংলাদেশে এবং অধিকার সংগঠন, তারা প্রতি বছর একটা হিসাব দেয় কত লোক ধর্ষণ হয় বাংলাদেশে। 2018-তে 5123, 2019-এ 6312, 2001 থেকে 2019 পর্যন্ত 14718, এবং এর মধ্যে একটা বড় অংশ শিশু, বড় একটা অংশ। যেমন 14,828 বলতে এইগুলো, তার মধ্যে 2828 হচ্ছে কি শিশু। নতুন কোনো ঘটনা নয়, এই ঘটনা আমাদের প্রিয় আওয়ামী লীগ আমলেও হয়েছে, এখন এই সময় হচ্ছে। ঘটে কেন? একটা বড় কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ববোধের অভাব, ক্ষমতা প্রয়োগের অভাব, প্রভাবশালী লোক তাদের ক্ষমতা ব্যবহার করে এবং আর আইন শৃঙ্খলা বাহিনী তাদের দিকে ইন্টারভিন করে না, এটা একটা কারণ। আর 2 নম্বর, আমরা ধরে নেই যে করবে তারা কাদের উপরে ধর্ষণ হচ্ছে, প্রায় ক্ষেত্রে দরিদ্র ক্ষমতাহীন মানুষ, যারা পুলিশ থানায় যে মামলা করে অধিকার পাবে খুব কম সম্ভাবনা। এক্ষেত্রে আমরা এখন কি দেখছি, এই বাচ্চা মেয়েরা প্রতিবাদ করছে। এইটি হচ্ছে মূল ব্যাপার। যখন মেয়েরা উঠে দাঁড়াবে, যখন মেয়েরা প্রতিবাদ করবে, তখনই অ্যাকশন হবে। কারণ এটা হচ্ছে ক্রস সেকশন, সমাজের একটা সেন্ট্রাল ভয়েস হচ্ছে এরা, এবং তারা এখন প্রতিবাদ করছে। আমি কোয়াইট শিওর এর ফলে সরকার নড়ে চড়ে বসবে এবং বাধ্য হবে অ্যাকশন নিতে। বাধ্যতা, তুমি দেখেছো গতকাল কি ঘটেছে, 3 জন মন্ত্রী পাশাপাশি বসে তারা অ্যাকশন নেওয়ার কথা বলেছে। ইটস ওয়ান্ডারফুল। প্রতিবাদ করতে হবে। আমরা কি প্রতিবাদ করেছি? প্রতিবাদ প্রতিদিন করতে হবে, প্রতিদিন একদিন নয়, প্রতিদিন প্রতিবাদ করতে হবে। প্রতিটি নারীর উপরে যে আক্রমণ আমরা তো বাংলাদেশে প্রতিদিনও দেখি। মহোদয় একটু আগে ঠিকই বললেন যে সাউথ এশিয়াতে ইটস এ কমন ব্যাপার। একটা নারীকে অপমান করা, ভারতে আমরা কি বলে, ভারতে তোমার পোশাক নিয়ে প্রশ্ন করে। ভারতে দেখেছি আমি ওই 2014-তে বোধ হয় যে নির্ভয়া কাণ্ডের পরে এক মন্ত্রী বলেছিলেন যে সব দোষ তুমি মেয়েকে, তুমি তোমার পোশাকের জন্য তুমি ধর্ষিত হচ্ছ, তুমি প্রভোগ করছো। এক সাধু বললেন যে স্টাররা নাকি ঠিক অ্যালাইনমেন্ট ছিল না। এক সাধু বললেন লিটারালি যে নক্ষত্রের যে অ্যালাইনমেন্ট তাদের সময় ঠিক বলছিল না, সেখানে দর্শন ঘটেছে। তার মানে আমরা মেয়েদেরকে বিন্দুমাত্র সম্মান করি না, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে। এটা পরিবর্তন করতে হবে। আমার ধারণা যে সেই পরিবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব, ফলকার তুর্কের কমেন্টস নিয়ে আলোচনা করব। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে যেটি জানতে চাই, এটি তো একটি বড় রেফারেন্স হিসেবে থেকে যাবে, হয়তো ইতিহাসেও থাকবে, যেটি আমরা 111-এর সময়ও শুনেছিলাম। তেমনটি ফলকার তুর্ক যেটা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, আমি একটু তার বক্তব্যটা যদি কোট করি, তিনি বলেছেন, আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, তারা যদি এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানো দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। অর্থাৎ জুলাই বিপ্লবের সময়, জুলাই অভ্যুত্থানের সময়
মানবাধিকার কমিশন থেকে সেনাবাহিনীকে যে কথাটি বলা হয়েছে সেটি তিনি উল্লেখ করেছেন। এর আগে প্রচলিত ধারণা ছিল সেনাবাহিনী জনগণের বিপক্ষে যায়নি এবং সেনাবাহিনী এই আন্দোলনের শুরুতে সক্রিয় থাকলেও পরবর্তীতে সরকারের আদেশ মানেনি, তারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু ফলকার তুর্কের এই বক্তব্যের পরে আপনার কাছে কি মনে হয়, কতটা সেনাবাহিনী নিজে থেকে কাজটি করেছে, কতটা শান্তিরক্ষী পাঠানো যাবে না এই চাপ থেকে তারা জনগণের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে? চাপটা নিঃসন্দেহে খুব কাজ দিয়েছে, কিন্তু তার আগে থেকেই আমাদের সেনাবাহিনী জানতো যে তারা যদি এই ধরনের সরকারের পক্ষে জনগণের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় তাহলে তাদের উপরে প্রেশার আসবে এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় বহু দেশে তাদের শান্তিরক্ষী বাহিনী যায় এবং তাতে করে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য, আমাদের কিছু পুলিশ বাহিনীর লোকজন, প্লাস আমাদের মিলিটারি বিভিন্ন উইং এর লোকজন, অফিসারেরা যে চাকরি বা সেখানে অনেক ভালো বেতন ইত্যাদি নিয়ে দেশে ফিরে আসে, এটার উপরে আঘাত হবে, মানে এটা কমিয়ে দেবো বা একেবারে বাদও পড়ে যেতে পারে। ফলে আগের বার চাইতে এবারে আগের বারও মানে তাদেরকে সেরকম বলা হয়েছিল, এবারে আরো বেশি করে বলা হয়েছে জোরের সাথে। এবং কেবলমাত্র মানবাধিকার কমিশন বলেছে তা না, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অফিসও তো মানে বাংলাদেশের সেই সময় সরকার যে সমস্ত ব্যবস্থা নিচ্ছে তাদের বিরুদ্ধে, যে মানে ছাত্র জনতার আন্দোলন বিক্ষোভ এগুলো দমনের জন্য, তার বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কয়েকবার বিবৃতি দেওয়া হয়েছে। সম্ভবত আমি যদি ভুল না বলি সেক্রেটারি জেনারেল অফিস থেকে ডাইরেক্টলি বা ওনার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সম্ভবত উনিও বিবৃতি দিয়েছেন। ফলে মানে এটা তো বাহ্যিকভাবে আমরা দেখেছি, পর্দার অন্তরাল আমি নিঃসন্দেহ যে কেবল সরকারটা কি মানে এই ধরনের কথা বলেছেন সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে বলা হয়নি তা না, আমার ধারণা খুব কঠোরভাবে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা এখান থেকে এই ধরনের এই জনতার আন্দোলনের বিরুদ্ধে জনতার উপরে তোমরা গুলি করবে না, এই ধরনের মানে অস্ত্র ব্যবহারের ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল বলে আমার ধারণা। এবং সেটাই প্রধান কারণ যে তারা কোন রকম ব্যবস্থা নেই। এইটি একটি দিক। অন্য আরেকটা দিক হচ্ছে যখন ছাত্র জনতার বিক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো 4 তারিখ 5 তারিখ অগাস্টে, তখন এই যে গণভবনে হাজার হাজার লোক 50,000 ঢুকে গেল, এইটা একটা মানে একটা রাষ্ট্রীয়, যদিও প্রধানমন্ত্রী বাসভবন তাকেই লক্ষ্য করা হচ্ছে, তারপরে সেটার উপর এই ধরনের, এবং পার্লামেন্ট ভবনে ঢুকে গেল। আমাদের মিলিটারি নিশ্চুপ ধারণা, মিলিটারির বিরুদ্ধে যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি এর আগে, মিলিটারির প্রতি জনসাধারণ সন্তুষ্ট ছিল, বিক্ষোভকারীরা সন্তুষ্ট ছিল, আন্দোলনকারীরা। ফলে মিলিটারি যদি অস্ত্র এমনি দাঁড়িয়ে থাকতো এই ভবনগুলো মানে জাতীয় সংসদ ভবনের অবমাননা হতো না এবং গণভবন এভাবে ধ্বংস হতো না। ফলে একটা ব্যাপার আছে, কয়েকদিন আগে শেখ হাসিনার পতন, কয়েকদিন আগে মিলিটারি অফিসাররা এক মিটিং এ বসছিলেন পাবলিকলি ঘোষণা করে, পৃথিবীর ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানি না, মুক্তারিক আমরা এরকম মিটিং করব পরিস্থিতি নিয়ে, রমজাও হয়েছে। ফলে মিলিটারির একটা অংশ সম্ভবত জামাতি বলে অনেকের ধারণা, তারা এমনিতেই সরকার প্রতি বিরূপ ছিল, বিভিন্ন কারণ আছে এবং তাদের আদর্শিক কারণ ছিল, সেইটা একটা কারণ তারা মানে এই সরকারের পক্ষে যেতে চায়নি, তার উপরে আন্তর্জাতিক চাপ। ফলে দুটা মিলে সম্ভবত মানে ভলকার তার্কের এই বক্তব্য সত্য, মানে অন্তত আংশিকভাবে সত্য যে তাদের চাপ এক্ষেত্রে ফলপ্রসূ হয়েছে। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে শুনবো এই বিষয়টা, শুধুমাত্র কি চাপের কারণে তারা যায়নি নাকি আসলে নৈতিক জায়গা থেকে সাধারণ ছাত্র জনতার উপর গুলি করতে তারা বিরত থেকেছে? একই সঙ্গে আপনার কাছে আরেকটি প্রসঙ্গ জানবো, সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যখন কথা বলেন তখন সেটি নিয়ে নানা সমালোচনা হয়, তিনি কেন রাজনীতির বিষয়ে এনাফ ইজ এনাফ বলতে থাকেন কিংবা অন্যান্য বিষয়। কিন্তু আমরা প্রায় দেখছি ভারতীয় সেনাপ্রধান তিনি বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তিনি স্পষ্ট করতে চান যে এই সরকারের সঙ্গে খুব একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা চলবে না, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা হবে। সেটি কি আসলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি কি বলতে পারেন, নাকি আবার একটা আশঙ্কার কথা তিনি বলছেন, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সখ্যতা নিয়ে তিনি উদ্বেগের কথাও বলছেন। ভারতের জায়গা থেকে সেনাবাহিনীর প্রধান
দিনের পর দিন এই বক্তব্য দিয়ে আছে, কিন্তু তাকে কন্ট্রোল করা হচ্ছে না। এটি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত ভলকার তুর্কের কথা বলি আমি। উনি ভুল করেছেন। উনি কোনোভাবেই বলতে পারেন না বাংলাদেশ সেনাবাহিনীকে তুমি যদি অ্যাকশন নাও তারপরে তোমার পিস কিপিং তুমি যেতে পারবে, এটা তার একটার ভুক্ত নয়। উনি হস্তক্ষেপ করেছেন, এটা ক্লিয়ার ইন্টারফারেন্স আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে। তার কোনো অধিকার নেই। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি আছে, যে কমিটিতে শুধুমাত্র মেম্বার স্টেটসরা সিদ্ধান্ত গ্রহণ করবে কে যাবে কে যাবে না। সেক্রেটারিয়েটে আমি সেক্রেটারি সদস্য ছিলাম এক সময়, আমার কোনো অধিকার, আমি শুধু ক্যারি আউট করি নির্দেশগুলি কার, মেম্বার স্টেটসদের। আর ভলকার তো খুবই অন্যায় কাজ করেছেন, খুবই একটা অযোগ্যতার পরিচয় তিনি দিয়েছেন আমাদের ব্যাপারে এভাবে ওপেনলি বলে। তিনি বলতে পারেন, ধরা যাক তিনি একজন জাতিসংঘের একজন উচ্চ পদস্থ, তিনি বলতে পারেন কেন কাউন্সিল, তিনি পরামর্শ দিতে পারেন, ঠিকই আছে। কিন্তু তিনি পাবলিক প্রেস কনফারেন্স করে তিনি বললেন, বলেছি আমি, এটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড। শুধু আনএক্সপেক্টেড না, আনওয়ান্টেড। অর্থাৎ কূটনীতিকভাবে এটা বলতে পারেন না তিনি, নৈতিক না, যৌক্তিকভাবে আইনত পারেন না তিনি। তার একটার ভুক্ত নয় এটা, এটা তার ক্ষেত্র নয়। এই কথাগুলি বলার কোনো ক্ষেত্র তার নেই। আর এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, আমার ইন্টারনাল ব্যাপার। আমার ইন্টারনাল ব্যাপারে তুমি নাক গলাবে, তুমি যেটা তুমি করতে পারো, তুমি আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সে ব্যাপারে তুমি মন্তব্য, দ্যাটস ইওর এরিয়া অফ অপারেশন। আর তুমি আমার সেনাবাহিনীকে বলবে তুমি এটা করবে বা করতে পারো, এটা কোনো গ্রহণযোগ্য নয়। বাট বাস্তবতা কি, মোহাম্মদ ভাই ঠিক বলেছে, বাস্তবতা হচ্ছে এই যে ইমপ্রেশনটা হচ্ছে, ধারণাটা হচ্ছে যে যদি আমরা আমাদের সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে, কু করে মনে করা যাক, তাহলে তাদের শান্তি বাহিনীতে অংশগ্রহণের যোগ্যতা কমে যেতে পারে। এগেইন বলি, সিদ্ধান্ত নেবে কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ কমিটি, যারা ইনভাইট করবে মেম্বার স্টেটসকে। কেমন বলে দ্যাটস ডিফারেন্ট ইস্যু। পাকিস্তান লার্জেস্ট কন্টিনজেন্ট হচ্ছে কি পিস কিপার, বছরের বছর সেখানে কু হচ্ছে, nobody stop them from participating। বলে আমাদের ক্ষেত্রে কেন ঘটবে? ঘটে তার প্রধান কারণ আমরা খুব ফুটবল দেশ, আমাদের ধমক দিলে আমরা নেটিয়ে পড়ি আমরা, এটা মূল কারণ। আর বাস্তবতা হচ্ছে এই যে, ঠিক মন্ত্রী ঠিক বলেছেন, বাস্তবতা এই যে আমাদের সেনাবাহিনীর অফিসাররা কি করেন, তারা যখন রিটায়ার করেন কেউ বাড়ি পান, প্লট পান, অ্যাপার্টমেন্ট পান, সাধারণ সোলজাররা কি পান? কিচ্ছু পান না। তাদের সবার স্বপ্ন হচ্ছে যে একবার এক বছরের জন্য, 6 মাসের জন্য পিস কিপিং যাবো, কিছু পয়সা আর্ন করবো, ফিরে এসে একটা বাড়িঘর কিনবো। সবার এই হচ্ছে স্বপ্ন। এবং সে কারণে তারা চায় না বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুক। 2006 সালে ঠিক একই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং তখনও ঢাকার ইউএনডিপি অফিস, হিউম্যান রাইটস না, ঢাকার ইউএনডিপি অফিস লিখিতভাবে বলেছিল যে তোমরা টেক ওভার করতে পারো না, আর্মিকে বলছিল। এবং সে কারণেও কিন্তু আর্মি টেক ওভার করেনি, ইটস এ ফ্যাক্ট। ইন্টারভিউ তারা করেছিল, কিন্তু দুটো কাজে কিন্তু অবৈধ, অন্যায়। এটা তুমি এবার তুমি আসছো ভারতের সেনাপ্রধান, ভেরি সিগনিফিকেন্ট। এটা তার নতুন না, তিনি গত 3 মাসে 3 বার একই কথা বললেন। কি তিনি বলছেন? তিনি 3টে কথা বলছেন। এক, আর্মি টু আর্মি আমরা খুব ভালো আছি, পাকিস্তান আর্মি, ভারতীয় আর্মি এবং আমাদের আর্মি খুব চমৎকার অবস্থায় আছে। তার মানে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কি আন্ডারস্ট্যান্ডিং সেটা অন্য কথা, কিন্তু আছে। এক। 2 নম্বর, সব দোষ এই সরকারের, এই সরকারকে আমরা পছন্দ করি না। উনি বলতেন যে ইউনূস সরকারকে আমাদের পছন্দ নয়, ইনডিরেক্টলি না, অলমোস্ট ডিরেক্টলি বলছেন। তিনি অপেক্ষা করছেন নির্বাচনে, যে নির্বাচনের মাধ্যমে এই সরকার যাবে, নতুন সরকার আসবে। আমরা কি দেখছি অন দ্য গ্রাউন্ড? ইতিমধ্যেই কিন্তু ভারতের ডিপ্লোম্যাটরা কথা বলছে বোধ বিএনপি অ্যান্ড জামাতের সাথে, যারা পরবর্তী সরকার গঠন করতে পারে বলে ভাবা হচ্ছে। ফলে একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে। মিনওয়াইল মিডিয়াকে বোঝানো হচ্ছে কি, দেখবে মূল থ্রাস্টটা কি, যে পাকিস্তান থেকে সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীর লোকেরা ঢাকায় আসছে, তাদের যোগ সাজসে ইউনূস সাহেব একটি আইসিস পন্থী, একটি অতি কট্টর ইসলামপন্থী পলিটিক্যাল পার্টি ফ্লোট করতে যাচ্ছেন, এবং তিনি সেই পলিটিক্যাল পার্টির ওপেনলি ইন্ডিয়া টুডে বলে লেখা হয়েছে। তার মানে এই সরকারের প্রতি তাদের বিদ্বেষটা পলিটিসাইজ তারা এইভাবে করছেন। ইউনূস সাহেবকে একটা আইসিস জাতীয় পার্টি করছেন, তার কারণ প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু চিফ ওদের সেনাবাহিনীর প্রধান বলেই যাচ্ছে, পত্রপত্রিকা ছাপা হচ্ছে, এবং ইনডিরেক্টলি ইন্ডোর্সও করছেন। মূল ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের দুই দেশটা সমতার ভিত্তিতে সম্পর্ক না আমাদের। ওরা বলে আমরা শুনি, ওরা নির্দেশ করে আমরা নির্দেশ পালন করি। এই যে অসম সম্পর্ক, জুলাই বিপ্লবের একটা বড় কারণই ছিল তো একটা, এটা
জুলাই বিপ্লবের একটা বড় থ্রাস্টই ছিল যে ভারতের প্রতি যে নতজানু রাজনীতি করে এসছি আমরা গত 15 বছর 20 বছর, তার পরিবর্তন। ভারত আমাদেরকে বলে এই করো না, that will not work anymore, that will not work anymore। আমাদের এখন সমতার ভিত্তিতে, সমান সার্বভৌমত্বের ভিত্তিতে স্থাপন করতে হবে। পাশাপাশি আমি এও বলি যে ভারতের মিডিয়া যা চলছে সেটা অগ্রহণযোগ্য, যার জন্য আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের সরকারি পক্ষ থেকে যেন এমন কোনো বক্তব্য দেওয়া না হয় যে বক্তব্য ভাবা হবে যে ভারতের প্রতি আক্রমণাত্মক। উই নিড ইন্ডিয়া, ইন্ডিয়া আমাদেরকে চাই, আমাদের বেশি প্রয়োজন ভারতকে একাধিক কারণে। আমরা ক্ষুদ্র দেশ, আমরা নিচুর দেশ, আমরা ভাটির দেশ, আমরা ফলে আমাদের ডিপেন্ডেন্স অন ইন্ডিয়া ইজ ফার মোর। আমরা ইন্ডিয়া থেকে অনেক বেশি আমদানি করি, আমরা রপ্তানি করি অনেক কম, আমাদের মধ্যে বৈষম্য প্রায় 3 গুণ বাণিজ্য বৈষম্য। ফলে এই যে ডিপেন্ডেন্স ফ্যাক্টরটা যতদিন না পর্যন্ত আমরা অ্যাড্রেস করছি ততদিন পর্যন্ত আমরা সমান হব না। বাট মিনওয়াইল পলিটিক্যালি আমরা অ্যাসার্ট করি না কেন যে না আমরাও তোমার সমান, আমরা সার্বভৌম দেশ, এবং আমাদের সম্পর্কটা স্থাপিত হবে আন্তর্জাতিক আইন যা বলে যে তুমি ছোট হোক বা বড় হোক তোমার সমান অধিকার। সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, আপনার কাছে এই বিষয়টা খুব সংক্ষেপে জানবো। সেটা হলো ভারতীয় সেনাপ্রধান যখন বারবার বলেন নির্বাচিত একটা সরকারের জন্য তাদের অপেক্ষা, এবং বাংলাদেশের ভিতরেও এরকম আলোচনা কোনো রাজনৈতিক দলের চাপ আছে যে দ্রুত নির্বাচন দিয়ে দেয়া, এবং ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য কি আসলে সেই চাপটাকে সমর্থন করছে কিনা, বারবার যে নির্বাচিত সরকার চাই? সেটা যেটা হাসান সাহেব বললেন যে জামাত ইসলাম বিএনপির সাথেও তাদের এক ধরনের যোগাযোগ হয়েছে, তারা আশা করছে পরবর্তী নির্বাচিত সরকার যেটা আসবে তাদের সাথে মোটামুটি একটা একেবারে আওয়ামী লীগের মতো না হলেও একটা সমঝোতাপূর্ণ রিলেশনশিপের মধ্যে তারা যেতে পারবে, এই একটা। 2 নম্বর হচ্ছে যে ইউনূস সরকার যেটা করেছে, দেখা যায় যে পাকিস্তানের যে এখনকার প্রধানমন্ত্রী খুব দুর্নীতিবাজ লোক, পুরা ফ্যামিলি, মানে এরা অটোক্র্যাট। যাই হোক, এই শেহবাজ শরীফ শেখ হাসিনার পতনের পরে এবং শেখ মুজিবুর রহমানের মানে স্থাপনার পরে সর্বত্র যখন এরকম ধ্বংসযজ্ঞ হয়েছে সেটাকে সে ওয়েলকাম করেছে এবং বলছে যে এটা খুব একটা উচিত কাজ হয়েছে, উচিত শিক্ষা হয়েছে এই ব্যক্তি যে পাকিস্তান ভেঙেছে তার জন্য। ফলে এবং এইরকম একটা কথা বলেছে বাংলাদেশের রাষ্ট্রের মূল স্থপতি যিনি, তার সম্পর্কে অবমাননাকর বক্তব্য পরে ইউনূস সাহেব বিভিন্ন অকেশনে তার সাথে খুব কর্ডিয়ালি মিট করতেন, একাধিকবার মিট করতেই পারেন তারা বায়োলেটারাল রিলেশনশিপের জন্য, এবং পাকিস্তান থেকে একেবারে তড়িঘড়ি করে আমাদের সাথে ভিসা নীতি চেঞ্জ করা হচ্ছে, ভিসা ছাড়া আসা ইত্যাদি, আমাদের এখানে তাদের জাহাজ আসছে, পণ্যবাহী জাহাজ, আমাদের বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধির কথা হচ্ছে, মিলিটারির সাথে আমাদের মিলিটারির সম্পর্ক, এগুলো সবকিছু মিলিয়ে ভারত আমাদেরকে ডিকটেট করার সাইডটা একটা খারাপ দিক। একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা নিশ্চয়ই মানে সমতার ভিত্তিতে রিলেশনশিপ মেনটেন করবো, কিন্তু ভারত নিজের স্বার্থটা বিবেচনা করেছে। ত্রিবেদী সে কথাই বলছেন যে পাকিস্তান ভারতের মানে পাকিস্তান ইয়ে করে কি বলে সন্ত্রাস এক্সপোর্ট করে, পুরো সাউথ এশিয়ার সন্ত্রাসের, এটা তাদের অভিযোগ। সেই পাকিস্তানের সাথে বাংলাদেশের রিলেশনশিপের ব্যাপারে তারা একটা উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু এটা বলছে যে বাংলাদেশের মিলিটারির সাথে তাদের ভালো সম্পর্ক আছে, 1, এবং এই মিলিটারি এখনো শেখ হাসিনার মিলিটারি না, 2, বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সাথে তারা আসলে ভালো সম্পর্ক হবে এই আশা ব্যক্ত করছেন। ফলে আমি মনে করি না তিনি বাংলাদেশ সম্পর্কে কোনো অবমাননাকর কথা বলেছেন বা আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে উনি কোনো হস্তক্ষেপ করেছেন এই বক্তব্য দ্বারা। আর মিলিটারির লোকরা কি এই ধরনের কথা বলা উচিত কিনা সেইটা আনফর্চুনেট ব্যাপার। অনেক সময় এটা বলা হয়ে থাকে, এবং বৃহৎ শক্তি যারা থাকে, বড় শক্তি, সেটা মানে প্রেসিডেন্ট ট্রাম্প যেরকম ন্যাটোকে অবমাননা করছেন, ইউরোপকে ধমক লাগাচ্ছেন, কানাডা দখল করে নেবেন বলছেন, তো এই সমস্ত কথা এটা এক ধরনের ওই যে মাসেলম্যান টাইপের অ্যাটিটিউড অনেকের থাকে। বৃহৎ শক্তি হোক আর বড় সাইজের লোক যারা বেশ, তারা আবার আমরা ছোট সাইজের লোক তাদেরকে মানে ইয়ে করার সাপ্রেস করার চেষ্টা করে। আনফর্চুনেট হিউম্যান হিস্ট্রিতে পলিটিক্যাল রিলেশনশিপে, ইন্টারস্টেট রিলেশনশিপে এটা আমরা দেখে থাকি, মানে বড়রা ছোটদের উপরে কন্ট্রোল করার, ওদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে। এটা দুঃখজনক, অগ্রহণযোগ্য, কিন্তু মানে
আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমার কাছে সবচেয়ে ঠিক মনে হয়েছে আমাদের মিলিটারির সাথে কোনো সম্পর্ক ভালো আছে বলছেন, এবং বাংলাদেশের ইলেক্টেড, এবং তারা ডেফিনিট জানেন এইবারে নির্বাচন হলে এরকম কোনো পাগলও নেই ভারতের প্রধান সেনাপতি তো দূরের কথা, স্বপ্ন দেখবে যে তাদের পন্থী আওয়ামী লীগ বা এর কোনো সরকার দল ক্ষমতা আসবে। ফলে তারা একটা নির্বাচিত সরকার প্রত্যাশা করছে। আমার মনে হয় এটার মধ্যে আমরা তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজন। এখানে হ্যাঁ, উনি বলছেন, উনি কিন্তু সেনাপ্রধান, উনি রাষ্ট্রপ্রধান নন, সরকার। উনি বলছেন বাংলাদেশে কেমন নির্বাচন তিনি চান, অল ইনক্লুসিভ নির্বাচন তিনি চান। উনি বলার এটা কি আমি জানি না, উনি আমাদের সবক দিচ্ছেন যে অল ইনক্লুসিভ এর মানেটা কি। তার মানে তিনি ইনডাইরেক্টলি আমরা বোঝাচ্ছেন যে তারা চায় আওয়ামী লীগ নির্বাচন করুক। ভারত থেকে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে একজন আগামী নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে না, ভালো কি মন্দ আমি আসছি না, কিন্তু এই কথা কি বলার অধিকার তার আছে? তিনি একজন একটা রিপাবলিকের একজন কর্মী হিসেবে আমার মনে তিনি পারেন না। পলিটিক্যাল স্টেপটা আসতে পারতো, কিন্তু আমি এসছিও বটে জানি আমরা, কিন্তু সেনাবাহিনী চিফের কাছ থেকে অলমোস্ট ইনস্ট্রাকশনের মতো এই বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয়। পশ্চিমা অনেক দেশও বাংলাদেশে মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন না করার কথা অ্যাডভাইস করছে, এবং নির্বাচনের যখন দিন যত ঘনিয়ে আসবে আপনারা দেখবেন মানে যাদের বিরুদ্ধে অভিযোগ পর্দার অন্তরালে তারাই মানে অনেকটা পাওয়ার মানে কু করে বা চক্রান্ত করে ক্ষমতা এনেছে, এবং আমাদের এই স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ আমরা যেটা দেখছি সেটার পেছনে একটা প্ল্যান ছিল। যারা বলছে সেই সব শক্তিও আওয়ামী লীগকে নির্বাচনে আসার পক্ষে বক্তব্য অলরেডি দিচ্ছেন পর্দার অন্তরালে, এবং কিছুদিন পরে আরো সুস্পষ্টভাবে দেবেন বলে মনে হচ্ছে। আপনি কি অলরেডি পর্দার অন্তরাল থেকে সবার কথা শুনতে পাচ্ছেন, না আপনার এটা আপনার কনজেকচার? এটা আপনি কি পর্দার অন্তরালে বলার কথাগুলো শুনতে পেয়েছেন, নাকি আপনার ধারণা? অনেক প্রিন্টেড ম্যাটেরিয়াল আছে, এখন তো সেটা যদি আপনি বলেন আরেকদিন যদি জাস্ট এটার উপরে হয়, আই ক্যান গিভ ইউ মানে ডজনস অফ প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব কি বলেছেন? প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছেন নো ডিপ স্টেট, এন্ড অফ দ্য স্টোরি। এইটা একটা কথা শুনে, এইটা নিয়ে কোনোদিন ডিসকাশন হয়নি। ট্রাম্প সাহেবকে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করছে কোনো দিক, একবারে তৎক্ষণাৎ তড়িঘড়ি 1 সেকেন্ড বিলম্বনা করে তিনি বলছেন নো, হোয়াট ডাজ দ্যাট মিন, হোয়াট ডাজ দ্যাট মিন। দেয়ার ওয়াজ সামথিং হি মানে আমেরিকার ইন্টারেস্টে আগের খারাপ সরকার তার এইটার সরকার কিছু করেছে, এটা একটা মানে খুব স্ট্র্যাটেজিক ব্যাপার তার জন্যে, এবং যেই কাজটা করছে ডিপ স্টেট ইনভলভ না হলে তিনি তাৎক্ষণিকভাবে 1 সেকেন্ড দেরি না করে আগের সরকার আমলে সব কিছুকে যিনি নেগেটিভ বলেন, নেগেটিভ দৃষ্টিতে দেখেন, তিনি আগে থেকে এটার ব্যাপারে ব্রিফড হয়েছেন, এবং এই ধরনের প্রশ্ন আসলে 1 সেকেন্ড দেরি না করে তড়িঘড়ি করে এটা বলার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। এটাকে বলে ষড়যন্ত্র তত্ত্ব। প্রেসিডেন্ট ট্রাম্প সবার সামনে স্পষ্ট করে বললেন যে না, ডিপ স্টেট ইনভলভ নয়। ইনভলভ কে উনি পরে ক্ল্যারিফাই করলেন। কি এটা একটা কিকব্যাক স্কিম। কে কিকব্যাক করছে? ডেমোক্রেটিক পার্টি, যারা এক্সট্রিম লেফটিস্ট তিনি বলছেন। আর আপনি বলছেন বা যারা চাইছে প্রমাণ করতে যে এটা ডিপ স্টেটের ঘটনা, আমাদের জুলাই অগাস্টের বিপ্লবটা ডিপ স্টেটের ষড়যন্ত্র, তারা ট্রাম্পের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে ট্রাম্প সাহেব দেখুন 1 মিনিটে কি করে বললো। 1 মিনিটে বললো এই কারণে তিনি জানেন এটা ডিপ স্টেটের কাণ্ড নয়। আমেরিকা সবসময় ইনভলভ থাকে। যেমন আমি অনুষ্ঠান অনেক বলেছি, আমেরিকার ফরেন পলিসির অবজেক্টিভটা কি? 3 বেসিক ফরেন পলিসি অবজেক্টিভস। আমি বাইডেনের কথা বলছি, ক্লাইমেট চেঞ্জ, হিউম্যান রাইটস, প্রমোশন অফ ডেমোক্রেসি। ওপেনলি তারা বলছে তো, প্রমোশন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, প্রমোশন অফ ডেমোক্রেসি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমেরিকার ফরেন পলিসির সেন্ট্রাল এলিমেন্ট। অফকোর্স দে ইন্টারভিন। আমেরিকা বারবার কি বলে এসছে বাংলাদেশ নির্বাচনের কথা? এটাকে ইনক্লুসিভ হতে হবে, প্লেইং ফিল্ডটা লেভেল হতে হবে, বলছে না তারা? অফকোর্স ইন্টারভেনশন। But did that lead to a revolution in Bangladesh? Of course not. বিপ্লবটা করেছি আমরা, দেশের মানুষ করেছি আমরা, আমেরিকা করেনি। আমেরিকা অলওয়েজ কি করে মহোদয় আপনি ভালো করে জানেন, ষড়যন্ত্র করে পেছন দরজা দিয়ে। কার সঙ্গে? উইথ দ্য জেনারেলস। পাকিস্তানে দেখেছি আমরা, সারা বিশ্বে দেখেছি আমরা, দে নেভার গো টু দ্য পিপল। তারা পাবলিককে ভয় পায়। পাবলিক মানেই মার্কিন বিরোধী, তারা সবসময় পাবলিক মার্কিন বিরোধী হয়। দ্যাটস ওয়াই দে অলওয়েজ গো টু দ্য মিলিটারি।
আমেরিকা সম্পর্কে আপনি যেটা বললেন, আমি বেশ ইন্টারেস্টিং আমাদের ডিবেট, সেটা হচ্ছে যে সিসি নামে এক ক্রিমিনাল ইজিপ্টের ক্ষমতা নিয়েছে। এইবারের ঘটনা ছাড়া ইসরায়েল 12 দিন 15 দিনে 1200 মারে, অন্যান্য সিসি 3.5 ঘন্টায় তাহির স্কয়ারে 1200 লোক মেরেছে। সে 3 বার ফলস ইলেকশনে সেখানে ইডিট হয়েছে। সেখানে আন্তর্জাতিক মানে পরিবেশ সম্মেলন হতে আমেরিকা দিয়েছে সেখানে এই সিসিকে, তাকে তার বিরুদ্ধে তেমন কোনো বক্তব্য নাই। বালুচিস্তানে গত 40 বছরে পাকিস্তানের সেনাবাহিনী লক্ষাধিক লোককে খুন করেছে। এই মুহূর্তে 10,000-15,000 লোক নিখোঁজ হয়েছে। তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো বলিষ্ঠ বক্তব্য নেই। মানে গাজার কথা, মানে ইসরায়েলের কথা আলাদা, সেটা সেটা অন্য জিনিস। কিন্তু পৃথিবীর দেশে দেশে এই বাইডেনের আমলে, আগের কথা পরের কথা রাখেন, বাইডেনের আমলে যে সমস্ত মানবাধিকারের লঙ্ঘন হয়েছে সেই সমস্ত প্রায় সবার সাথে তাদের আকস্মিক বাংলাদেশের ব্যাপারে, এবং যে হাঁস সেখানে লাস্ট অ্যাম্বাসেডার ছিল তাকে আবার আরেকটা দায়িত্ব দিয়ে ওই এলাকাতে রেখে দিয়েছে। ফলে ওভারঅল এবং এই সম্পর্কে অনেক ডিটেইলস কনস্পিরেসি কিভাবে কাজ করেছে তার অনেক ডিটেইলস চিত্র প্রিন্টেড এই দেশের মানে তথ্য দিয়ে এখন বেরিয়েছে, বই পর্যন্ত বেরিয়েছে। আমি ব্যাপারটা জানি। গ্রে জোন বলে একটি ওয়েবসাইট একটি চিঠি পেয়েছে ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট কাছ থেকে, একটা চিঠি পেয়েছে ওয়েবসাইটে। আপনি আমার লেখা আছে এই নিয়ে। আপনার কথা আগের কথায় আসি, সিসি কে কেন সাপোর্ট? হুইচ সিসি? সিসি সেনাবাহিনীর প্রধান। আপনি তো আমার কথাকে সাপোর্ট করছেন। আমেরিকা সবসময় সেনাবাহিনীর পেছনে যায়, ষড়যন্ত্র করে সেনাবাহিনীর সঙ্গে, কখনো পাবলিকের সঙ্গে না। সবসময় সেনাবাহিনীর কাছে তারা যায়। ফলে মানবাধিকার গণতন্ত্রের কথা যে আপনি বলছেন, জনসাধারণের কথা, সেইটা দ্যাটস এ ফার্স্ট। That's America. That's first. Of all the people in the world, আপনি বাইডেনকে কোট করতেছেন। This criminal, the genocide commit করার জন্য যে অনবরত অস্ত্র দিয়ে গেছে, আমরা লেটার এখনকার পার্সনকে ব্লেম করতে পারি, তার চাইতে এটা আরো বেশি। He is the leader of the genocide being committed there. আমেরিকার প্রতিটি অ্যাডমিনিস্ট্রেশন, প্রতিটি পলিটিশিয়ান ইসরায়েলের পক্ষে। প্রেসিডেন্ট যে নিজেকে ডিক্লেয়ার করেছে আমি জায়নিস্ট, যেখানে জুইশ পিপলদের অনেকে নিজেদেরকে জায়নিস্ট বলে না, অ্যান্টি জায়নিস্ট, এই বলেছে আমি জায়নিস্ট, এবং তাদেরকে বোমা অস্ত্র সব সাপ্লাই দিয়েছে। আমেরিকান পলিটিশিয়ান আমরা তো জানি আমেরিকা সব সময় আছে, এটা ডেফিনিট এভরি সিঙ্গেল ওয়ান অফ देम। বলে আলাদা করে আর আজকে তিনি one of them, but he is perhaps the greatest of the criminals. রিপাবলিকান হও ডেমোক্রেটিক হও, সবার একই লক্ষ্য করে রাখা। আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের ঘটনা ভিন্ন। এটা ইসরায়েলের ব্যাপারটা অন্য ব্যাপার, কিন্তু বলছি যে দিস গাই আমাদের ডেমোক্রেসির জন্য তার মানে ঘুম নষ্ট হয়ে গেল পৃথিবীব্যাপী। আপনি তাদের খুব কথা বলছেন ডেমোক্রেসির জন্য, আমাদের ডেমোক্রেসির জন্য মোটেই না, বাংলাদেশের জনগণের ডেমোক্রেসির জন্য তারা এই হাঁসকে দিয়ে এগুলা করিয়েছেন, এটা মোটেই আমাদের জন্য। সরি জুয়েল, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী উদাহরণ দিচ্ছি আমি। আমেরিকা কি বললো যে বাংলাদেশের র্যাব অন্যায় কাজ করছে, অ্যাবিউজ অফ পাওয়ার করছে, মনে আছে? একাধিকবার, এবং স্যাংশনও দিয়েছে। মোমেন সাহেব আমি কোট করছি, মোমেন সাহেব বলছে, ডক্টর মোমেন আমাদের ফরেন মিনিস্টার, আমেরিকার স্যাংশন আরোপ করার ফলে র্যাবের গুম খুন 130 থেকে 5-এ নেমে এসছে। উনি বললেন যে কাজটা ভালো হয়েছে। তো উনি আমার টিভিতে, আমার সাথে টিভি ডিসকাশনে বলেছেন এটা হচ্ছে গুড থিং আমেরিকা করেছে। বলে আমেরিকা পেছন থেকে এটাকে ভালো নয়, আমাদের গণতন্ত্রের পক্ষে সহায়ক নয়। ইয়েস, 1। 2 নম্বর, আমেরিকা গত নির্বাচনের সময় কি বলেছে? তারা বারবার ইনসিস্ট করেছে বিএনপিকে নির্বাচনে অংশ আনতে হবে। তারা কি বলছে? নির্বাচনটা হতে হবে অল ইনক্লুসিভ, তুমি একা নির্বাচন তাহলে হবে না। সেটা খারাপ না ভালো আপনার বিবেচনায় সে কাজটা? তারা বলছে যে মিডিয়াকে ফ্রি রাখতে হবে, কাজটা খারাপ না ভালো?
মহতুল ভাই মার্কিন যুক্তরাষ্ট্র বড় এরা কথা যেগুলো বলছে ভালো, কিন্তু সেনাবাহিনী যে 1 লাখ লোক মেরে ফেললো বেলুচিস্তানে, পাকিস্তানের সেনাবাহিনী যে 1 লাখ লোক বেলুচিস্তানে মেরে ফেললো, তারা সে ব্যাপারে ঘুমিয়ে আছে কেন? আমাদের যে কথাগুলো বলছে বাহ্যিক ভাবে যদি আলাদা বা বিচ্ছিন্ন ভাবে আমরা বিবেচনা করি, তাদের বক্তব্যগুলো পুরোপুরি সমর্থনযোগ্য, প্রশংসনীয়, কিন্তু কথা হচ্ছে এরা গণতন্ত্রের জন্য আমাদের জন্য কথাগুলো বলেছে। এইটা যুক্তরাষ্ট্রের ব্যাপারে, বিশেষ করে বাইডেন প্রশাসনের এই নীতি, এদের রেকর্ড বিশ্লেষণ। পাকিস্তান, আমি একটু আগে কি বললাম যে আমেরিকা সবসময় সামরিক বাহিনীর পেছনে যায়, বলেছি তো, আমেরিকা কখনো পাবলিক কাছে যায় না। সামরিক, যেমন সিসি কথা বললেন, সিসি লোকটা কে? সামরিক বাহিনীর প্রধান। আমেরিকা জনগণের কাছে না দিয়ে সিসির কাছে গেল, তাকে ক্ষমতা রাখলো। পাকিস্তানেও এই গত 50 বছরে যে আইএসআই মানে বলে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ যে ক্ষমতা কেন্দ্রে আছে, কার জন্যে? মূলত মার্কিন সমর্থনে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কমফোর্টেবল ফিল করে পাবলিকের কাছে না যেয়ে সেনাবাহিনীর মাধ্যমে ষড়যন্ত্র করতে। আমি সেটাই বলার চেষ্টা করছি। আমি যদি একটু যোগ করি, সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে স্পেসিফিক সংক্ষেপে জানতে চাই, জুলাই অভ্যুত্থানে যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, আপনি এটির পিছনে আমেরিকা একটি বড় ভূমিকা দেখছেন, বিষয়টি কি তাই? না, আমি ডাইরেক্টলি সেটা বলছি না। আমি বলছি যে এই ধরনের অনেক তথ্য এসছে, এবং তথ্য এখানে যদি আপনারা আরেকদিন করেন, হাসান সাহেব সহ থাকবে, আমি রিড করতে থাকবো একটার পরে এক। আমি এটা বলছি না, আমি বলছি যে এই ধরনের তথ্য আসছে, কিন্তু আসুক বা না আসুক, আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে কথাগুলো বলছেন, র্যাবের উপরে নিষেধাজ্ঞা, র্যাব যখন সৃষ্টি করলো বেগম জিয়ার আমলে, জামাত ইসলামী তার সাথে ছিল। ইসলামে আমি তখন এদের অনেকটা প্রশ্ন করেছি, ইসলামের কোরআন এবং হাদিস থেকে একটা সিঙ্গেল কোটেশন আপনারা দিতে পারবেন যেখানে বিনা বিচারে কোনো লোককে খুন করার অধিকার, শাস্তি দেওয়ার অধিকার আছে কিনা? জামাত ইসলামী সেই সরকারের অংশ ছিল, যুক্তরাষ্ট্রের হেল্প নিয়ে, তাদের অ্যাডভাইস নিয়ে র্যাব বানিয়েছে, বছরের পর বছর তারা লোকদেরকে, এবং একই প্রেস রিলিজ, অমুক জায়গায় গেছে তারা অপারেশনে, এইরকম তারা রেসিস্ট করেছে, গুলি করেছে, তখন আত্মরক্ষার্থে গুলি করতে মরে গেছে। এই প্রেস রিলিজ 15 বছর পর্যন্ত সেম, খালি নাম, ব্যক্তি, স্থান এগুলো চেঞ্জ ছিল। ফলে এগুলো তারা করেছে। আপনি বলছেন, উনি হাসান সাহেব বলছেন তারা মিলিটারি হলে কমফর্টেবল ফিল করে, এখন সিভিলিয়ান গভর্নমেন্ট যখন থাকে তাকে আপনি বলবেন আপনি এগুলা করবেন না। মিলিটারি থাকলে তাদেরকে আপনি প্লেসে তাদেরকে ব্ল্যাঙ্কেট দিয়ে দেবেন, এইটা একটা কথা হয়েছে। জি, আর হাসান ফেরদৌস ভাই, একটা ক্লারিফিকেশন মাহমুদুল ভাই, ব্যাপারটা বুঝতে হবে, মিলিটারির সঙ্গে তারা ষড়যন্ত্র করে আর আমাদেরকে পাবলিকলি তারা বলে, এটা তাদের বাইডেন প্রশাসনের ডিক্লেয়ার্ড পলিসি, এটা গোপন কোনো ব্যাপার নয়, পেছনে দরজা দিয়ে তারা বলে না যে এটা করো তোমরা, তারা পাবলিকলি বলে এই হচ্ছে আমাদের ফরেন পলিসি। এবং তারা প্রতি বছরে, আমার মনে নিশ্চয়ই আছে, ডেমোক্রেসি সামিট তারা করতো, বিকজ ইটস পার্ট অফ আমেরিকান ফরেন পলিসি। আজকে থেকে নয়, এই আমরা কথা বলবো পরে এক সময় ইউএসএইড নিয়ে। ইউএসএইড আমেরিকান ফরেন পলিসির একটা টুল, সফট পলিটিক্যাল টুল। এটা একটা হচ্ছে গিয়ে অস্ত্র পাঠানো, আর একটা হচ্ছে সফট পাওয়ার ব্যবহার করা। আমেরিকা অ্যাজ এ হিউজ সুপার পাওয়ার বরাবরই এই সফট টুলটা ব্যবহার করেছে আমেরিকান ভিশনটাকে রিপ্রেজেন্ট করবার জন্য। কোনো গোপন ব্যাপার নয়। গোপন কোনটা? যখন তারা পেছন দরজা দিয়ে সামরিক বাহিনীর সঙ্গে হাত মেলায়, যেমন তার হাত মিলেছিল সিসির সঙ্গে, যেমন তার হাত মিলেছিল চিলির পেরোসের সাথে, কেমন যেমন তার হাত মিলেছিল 2006 সালে, এখন যেটা জানতে পারছি আমরা, মইনু সাহেবের সাথে। দ্যাটস হোয়াট ইট ইজ। আপনার কাছে একটা প্রশ্ন ঘটে, জনবিস্ফোরণ ঘটে, আমেরিকা তার মধ্যে নেই। জুলাই আগস্ট ছিল জনবিস্ফোরণ, এটা মাথায় রাখতে হবে। জি হাসান ভাই, আপনার কাছে এই প্রসঙ্গে ছোট্ট করে জানি, একেবারে 1 মিনিট হয়তো আমরা সময় পাবো, সেটা হলো যে যদি জুলাই গণবিস্ফোরণের এই ঘটনায় আমেরিকার হাত থাকে, আপনি সেটিকে, যেহেতু এটি একটি ইতিবাচক দিকে যাওয়ার সূচনা করেছে, আপনি কি সেখানেও ইতিবাচকই দেখছেন যে আমেরিকা যদি ভূমিকা রাখেও সেটিকে বলছেন যে সেটি ভালো করেছে? আলহামদুলিল্লাহ, কখনো আমেরিকা পাবলিকের পক্ষে থাকে না, এই ক্ষেত্রে আমেরিকা পাবলিকের পক্ষে থেকেছে। আই ওয়েলকাম ইট, থ্যাংক ইউ ভেরি মাচ আমেরিকা, যে 15 বছরের জগদ্দল শাসনকে তুমি সাহায্য করেছো। আমরা তো পারিনি, আমরা তো রিমুভ করতে পারিনি আন্দোলন করে, বিএনপি পারেনি, কেউ পারেনি, ছাত্ররা পেরেছে, এবং আমেরিকা যদি হেল্প করে থাকে, থ্যাংক ইউ সো মাচ আমেরিকা, তুমি একটা বড় কাজ করছো আমাদের জন্য।
জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। খুবই চমৎকার বিশ্লেষণ করেছেন আপনারা জুলাই বিপ্লবের ঘটনার পিছনে আমেরিকা কিংবা অন্য দেশগুলোর ভূমিকা, আমরা ভারতের ভূমিকা নিয়ে কথা বলছিলাম এবং একই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলাম। কিন্তু আমরা হয়তো আরও কয়েকটি বিষয় যেতাম, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে। বাংলাদেশ প্রসঙ্গেই আজকে চমৎকার একটি উপভোগ্য বিতর্ক দর্শকরা নিঃসন্দেহে উপভোগ করেছেন এবং আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামী সপ্তাহে আগামী রোববার রাত 10টায় আবারও দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।